কিছুটা আসলে আমি সরি, কিছুটা আমি উত্তেজিত ছিলাম, বিকজ এই যে একটা হাইপড আপ সিচুয়েশন ছিল, তারপরে আবার ইলেকশন হচ্ছিল। সো আমরা উই ওয়ার নট এবল টু, অ্যাটলিস্ট আই ওয়াজ নট এবল টু ফিগার আউট হোয়াট ইজ হ্যাপেনিং ইন দিস কান্ট্রি। আমরা ভেবেছিলাম আর একটু ইনক্লুসিভ ইলেকশন হবে, এটা দ্বারা আমরা কিছুটা উৎসাহিত হয়েছিলাম, বিকজ দ্য অ্যাম্বাসেডার হিয়ার ওয়াজ সো প্রোঅ্যাক্টিভলি অ্যাক্টিভ, এবং সেই সাথে এতজন সিনিয়র লোকজন এসেছেন, এবং দে হ্যাভ আইডেন্টিফাইড সাম অফ দ্য ক্র্যাকস ইন আওয়ার ওভারঅল ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল ইকোনমিক ম্যানেজমেন্ট। সো যখন ইলেকশন হতে যাচ্ছিল, উনি আমাকে একটি কথা বলেছিলেন। উনি ইলেকশনের 1 মাস আগে এসেছিলেন, ইলেকশনের 1 মাস পর পর্যন্ত ছিলেন, যদ্দূর আমার মনে পড়ে এখন। And he knew how to analyze the economic indicators, economic happening, economic threshold. So উনি আমাকে বলেছিলেন he was anticipating a serious economic crisis post election, এবং আমি ওনাকে ডেডলাইন বলতে বলেছিলাম। উনি আমাকে বলেছিলেন I think max May, উনি বলেছিলেন। সো স্বাভাবিকভাবে উনি নিজেও অর্থনীতি পড়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের 2টি বিখ্যাত প্রখ্যাত একাডেমিক ইনস্টিটিউশনে। সো আই হ্যাড রিজনস টু বিলিভ, আর হি ওয়াজ ভেরি মাচ ফার্ম অন হিজ কনভিকশন অ্যান্ড ওপিনিয়ন বিল্ডিং। সো আমি মনে করেছিলাম একটা ইলেকশন হয়েছে, এবং আমরা তো বিভিন্ন যারা মিশন আসে, বিশেষ করে বিশ্ব ব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিল, তাদের সাথে কাজ করার সুযোগ হয় মাঝে মাঝে। তারা আমাদেরকে কনসাল্ট করেন, যেহেতু অর্থনীতি নিয়ে কাজ করি, বিশেষ করে বিনিয়োগ নিয়ে কাজ করি বিদেশিদের, এমনকি আইএফসি রয়েছে। তো আমি প্রায় 3-4 মাস আগে ইলেকশনের পরপর 1 মাস পরে, ফেব্রুয়ারি কি মার্চের আর্লি মার্চ, সো আমি তাদের সাথে যখন কথা বলছিলাম, তারা কিন্তু বেশ গাংহো, ইলেকশন হয়েছে, এখন নতুন সরকার এসছে। তাদের 2টা পয়েন্ট ছিল। একটা পয়েন্ট হচ্ছে যে সরকার একটু দুর্বল, সরকারের অনেক টাকা লাগবে, এই সুযোগে আমরা যদি সরকারকে চাপ দিয়ে প্রয়োজনীয় ন্যূনতম সংস্কারগুলো করিয়ে ফেলতে পারি, হুইচ ইজ গুড, হুইচ আমি অনেকটা IMF এবং IFC এদের থেকে শুনতে পেরেছিলাম। আরেকটি বিষয় ছিল যে দেখো আমরা একটা পোলারাইজড রাজনৈতিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা চাই না। দেশের মানুষ ভালো করছে, বিশেষ করে বেশ কিছু অ্যাম্বাসেডাররা আমাকে বলেছেন, ইনক্লুডিং জাতিসংঘের কিছু কিছু প্রতিষ্ঠানের প্রধানরা, যে আমরা তো একটা রাজনৈতিক দলের জন্য, যেটা আমাদের জন্য একটা একিলিসিল, অত্যন্ত স্পর্শকাতর একটি বিষয়, একটা অর্থনীতি খুব ভালো করছিল, প্রাইভেট সেক্টর খুব ভালো করছে, জিডিপি গ্রোথ ভালো, বিশেষ করে কোভিড কালে কিন্তু আমরা অনেক অন্যান্য অপরাপর দাতা গোষ্ঠী, অপরাপর দেশসমূহ থেকে অনেকটা সম্মান অর্জন করেছিলাম। দি ওয়ে উই হ্যাভ ট্যাকেল দ্য কোভিড, অ্যান্ড মোর ইম্পর্টেন্টলি আমরা যে প্যাকেজগুলো দিয়েছি, অর্থ মন্ত্রণালয়, কেন্দ্রীয় ব্যাংক, সেগুলো যে স্টিমুলাস প্যাকেজটা সামগ্রিকভাবে কাজ করেছে, এবং কোভিড পরবর্তীকালেও আমরা যে দ্রুত আমরা একটা ভালো অবস্থায় আসলাম। পরবর্তীকালে ইউক্রেন রাশিয়া যুদ্ধ, এগুলো নিয়ে অনেক কথা বলেছি আমরা। তারপরে আসলো যে এই যে আমাদের দুটো জিনিস, এ ব্যাপারে অত্যন্ত স্টাবর্ন একটা অবস্থা, যখন নাকি বিশ্বব্যাপী একটু ইউক্রেন রাশিয়া ওয়ারে সাপ্লাই চেইনটা ভেঙে পড়ল, তখন আমরা দেখলাম যে স্টাবর্ন একটা অবস্থা, যে এক্সচেঞ্জ রেটের পরিবর্তন করবে না, মোরাল সুয়েশন, চাপ দিয়ে ডলারকে ধরে রাখা, এবং দ্বিতীয় আমরা দেখলাম 9-6। তো তখন আমি অনেক বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলেছি। তখন ওনারা আমাকে বলেছেন যে পলিটিক্যাল টলারেন্স নেই, এই রেটকে মার্কেট বেসড করা কিংবা টাকাকে ডিভ্যালু করতে দেওয়া, এবং বিশেষ করে 9-6-এর বাইরে যাওয়া, এটার পলিটিক্যাল টলারেন্স নাই। তখন আমরা কি দেখলাম, মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, ইন্দোনেশিয়া, ভারত, বড় বড় অর্থনীতিগুলো, তারা কিন্তু প্রত্যেকে ইন্টারেস্ট রেট বাড়ালো। তারা কিন্তু প্রত্যেকে তাদের এক্সপোর্টকে, বিশেষ করে ইন্দোনেশিয়া, ভারত, তারা কিন্তু তাদের স্থানীয় মুদ্রাকে ডিভ্যালু করতে দিল। এবং আমরা অবাক
পৃথিবী অবাক তাকিয়ে রয়ে। আমরা কিন্তু দেখলাম মানে স্টিপ রাইস করে মার্কিন যুক্তরাষ্ট্র কিভাবে আবার স্টিমুলাস প্যাকেজও রেখে যারা বাজার অর্থনীতির অত্যাচারের মধ্যে পড়ে যায় গরিবরা, তারা কিন্তু এই প্রবলেমটা সলভ করে ফেললো। সবচেয়ে বড় উদাহরণ আপনার এখানে অনেক আলোচনা করেছি, শ্রীলঙ্কা 49% ইনফ্লেশন। আমি গেল মাসে আমি একটা শ্রীলঙ্কান কোম্পানির বোর্ডে বসি, অডিট কমিটির চেয়ারম্যানও। সো আমাকে ম্যাক্রো ইকোনমির অনেক খোঁজ রাখতে হয়। ইটস এ এফএমসিজি কোম্পানি, লার্জ এফএমসিজি কোম্পানি। সো আমি ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর, যেহেতু ফিনান্স কমিটি এগুলা দেখতে হয়। সো আমি দেখলাম কিভাবে ওরা আবার ফেরত আসলো। আমি এয়ারপোর্টে যখন প্রথম মিটিং অ্যাটেন্ড করতে যাই 3-4 মাস আগে, সম্ভবত ফেব্রুয়ারি মাসে বোধহয়, তখন আমি দেখলাম আবার ফিরে আসছে, ভেরি ওয়েলকামিং। এবার যখন আমি এপ্রিলের 7 তারিখে গেলাম, মানে আয় চাঁদ মামার মতো অবস্থা, প্রচুর ট্যুরিস্ট। হোটেলে আর হিলটন আর আগের মতো ডিসকাউন্ট দিচ্ছে না, প্রচুর ট্যুরিস্ট, প্রচুর, এবং তাদের পর্যটন ফিরে এসেছে। তাদের যে ফিসকাল মেজারগুলো নিয়েছে, দিজ আর মানে রিফ্লেক্টিং স্ট্রেংথ, কার্যকারিতা দেখাচ্ছে। তাদের ইনফ্লেশন মারাত্মকভাবে নেমে এসছে। তাদের দেখেন শ্রীলঙ্কান রুপি 330-এ চলে গিয়েছিল, 370-এ চলে গিয়েছিল ইনফ্যাক্ট, এখন ট্রেডেড হচ্ছে 295-300 এই লেভেলে। সো রুপি স্ট্রং হয়েছে। সো আমরা কি করলাম? আমরা চাপাচাপির মধ্যে চলে গেলাম। এটা সব কিছু যেমন একটা আমাদের মিলিটারি ফ্লেক্সিবল হয়ে গেছে। ওদের যখন ক্লাস নিতে যাই, ওরা বলেন স্যার ডোন্ট সাফার ফ্রম এনি কনস্টিপেশন, স্পিক ইউর মাইন্ড। আর আমাদের ব্যুরোক্রেসি যারা চালাচ্ছে, এমনকি আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যারা নিয়ন্ত্রণ সংস্থায় কাজ করছে, দে আর অল সাফারিং ফ্রম মেন্টাল কনস্টিপেশন। সবাই তাকিয়ে আছে উপরের দিকে, এক জায়গা থেকে আসবে। দে হ্যাভ স্টপ থিঙ্কিং ইভেন। সো আমাদের এখন ওই যে হুমায়ুন আজাদের একটি অত্যন্ত ভালো বই ছিল, যদিও পরবর্তীকালে ওই যে বুদ্ধদেব বসু যেমন রাতভর বৃষ্টি একটি উপন্যাসের তার মেধাসত্ব অস্বীকার করেছিলেন, এটা এরকম কিছুটা মানে পরিধি বাইরে চলে গিয়েছিল। সো অনেকে বলে হুমায়ুন আজাদের সব কিছু ভেঙে পড়ে বইটিও কিছুটা মেধা সীমার বাইরে চলে গিয়েছিল। সো তারপরেও ইদানিংকালে কিন্তু লোকজন, এই যে দেখেন আপনি, যেখানে আমরা দেখি বিশ্ববাজারে জিনিসপত্রের দাম কমেছে, আমাদের এখানে হঠাৎ করে শুনি কি চিনি নাই, হঠাৎ করে টাকা ট্যাকেল করা যাচ্ছে না। বাণিজ্য মন্ত্রণালয় বৈঠক করে কোনোই লাভ হচ্ছে না। আবার যখন G2G অ্যারেঞ্জ করতে পারে, আবার দেখে যে চিনির দাম কমে আসছে। কিছু একটা হলেই, ওই যে কিছুক্ষণ একটা ছবি দেখেছিলাম অনেক বছর আগে, আমার মা যখন জীবিত ছিলেন, প্রায় 40-50 বছর আগে আমার মনে হয়, মেবি স্বাধীনতার পরপর কিংবা স্বাধীনতার আগে, তখন দেখেছিলাম ওই যে রেল অ্যাক্সিডেন্ট হলো, যে তারপরে ওই মারোয়ারিরা ওখানে সব রুটি হালুয়া ভাজি বিক্রি করা শুরু করে দিল। এরকম আর কি, যে কোনো একটা ক্র্যাক হলেই সাথে সাথে একটা গোষ্ঠী সুযোগ নেয়। আর এটার জিম্মি করে কাদেরকে? সাধারণ জনগণকে। প্রায় 23 মাস যাবৎ আমাদের ইনফ্লেশন ইজ সো হাই। আমাদের এক্সচেঞ্জ রেট কোনো কাজ করছে না। আমাদের এক্সপোর্টকে কিভাবে কম্পিটিটিভ করব আমরা জানি না। এক্সপোর্টাররা দেখছে যে বাইরে ডিমান্ড আছে ডলারের, তারপরে তাদের ডলারের ন্যায্য মূল্য দেওয়া হচ্ছে না, যার কারণে একসময় অভিযোগ শুনেছি বাইরের থেকে তারা প্রত্যাবাসনও করছে না এক্সপোর্ট আর্নিংকে। তারপরে সাধারণ মানুষের সাফারিং, আমাদের রাজস্ব আয়ের ঘাটতি, এগুলো তো আছেই। আমরা একটু পারভেজ ভাই থেকে শুনে নিলে আবার সুযোগ আসলে আমরা বলবো।